প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্মীপুর সরকারি কলেজ লক্ষ্মীপুরের হিসাব বিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। বিবিএ ফার্স্ট ইয়ারের আজকের অনলাইন ক্লাস পরিচালনায় আছি আমি পিটুল দাস, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, লক্ষ্মীপুর সরকারি কলেজ লক্ষ্মীপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিন্সিপালস অফ ফিনান্সের লাস্ট অনলাইন ক্লাসে আমি আলোচনা করেছিলাম টাইম ভ্যালু অফ মানি বিষয়ে। টাইম ভ্যালু অফ মানি থেকে আমি কিছু থিওরিটিক্যাল আলোচনা করেছিলাম এবং টাইম ভ্যালু অফ মানির গাণিতিক সমস্যা সমাধান করার জন্য আমাদের কি কি ফর্মুলা ইউজ করতে হবে সে বিষয়ে আলোচনা ছিল এবং সেখান থেকে আমরা কিছু গাণিতিক সমস্যারও সমাধান করেছিলাম। আজকের সেশনটি টাইম ভ্যালু অফ মানি থেকে, এটা দ্বিতীয় সেশন, সেখানে আমরা কিছু প্রবলেম সলভ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা টাইম ভ্যালু অফ মানি চ্যাপ্টারে ব্যবহৃত সূত্রাবলী এক নজর দেখে নিব। আমরা গত সেশনে আলোচনা এই বিষয়টা ছিল যে আমাদের প্রথম সূত্রটা ছিল এরকম: সিঙ্গেল অ্যামাউন্ট বা লামসামের জন্য যদি অর্থের আদান প্রদান একবার হয়ে থাকে তাহলে আমরা সেটাকে সিঙ্গেল অ্যামাউন্ট অথবা লামসাম বলবো। লামসামের ক্ষেত্রে এফবির সূত্র হচ্ছে এফভি ইকুয়াল টু পিভি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, আর পিভি ইকুয়াল টু এফবি বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এই সিঙ্গেল অ্যামাউন্ট ছাড়া আমাদের যদি এনওইটি হয় বা বৃত্তি হয়, তাহলে এনওইটির ক্ষেত্রে একটা ছিল অর্ডিনারি এনওইটি আর একটা ছিল এনওইটি ডিউ। অর্ডিনারি এনওইটির ক্ষেত্রে এফবির সূত্র ছিল এফবি ইকুয়াল টু এ ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর। তো পিভির ক্ষেত্রে a into 1 plus r whole to the power n minus 1 divided by r into 1 plus r whole to the power n। তো আমরা এর বাইরে দেখেছিলাম এনওইটি ডিউ এর ক্ষেত্রে। আমরা জানি এনওইটি ডিউ মানে হচ্ছে যদি এই বৃত্তিটি সময়ের শুরুতে ঘটে থাকে, তাহলে আমরা এই মূল সূত্রের সাথে ইন্টু 1 প্লাস আর টি সংযোজন করব। এই প্রদেয় অগ্রিম বার্ষিক বৃত্তির ক্ষেত্রে এফ বি ইকুয়াল টু প্রথম অংশ ঠিক থাকলো শুধু ইন্টু 1 প্লাস আর। আবার পিভির ক্ষেত্রে একই নিয়ম, আগের সূত্রটার প্রথম অংশ সম্পূর্ণ ঠিক থাকলো ইন্টু 1 প্লাস আর। এই তিনটি সূত্রই আমরা বা আমাদের মূল সূত্রগুলো আমরা তিন ভাগেই পড়েছিলাম। এছাড়া ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা ইআইআর নির্ণয় করার একটি সূত্র পড়েছিলাম। এই সূত্রটি সকল ক্ষেত্রে একই রকম হবে, এটি শর্ট টার্ম ফিনান্সিংয়েও ব্যবহৃত হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্রবলেম সলভ চলে যাব। তো আজকে যে প্রবলেমগুলো নিয়ে আলোচনা করছি এর মধ্যে প্রথম যে প্রবলেমটি সেটি হচ্ছে ডিটারমাইন, মানে নির্ণয় করো দি নাম্বার অফ ইয়ার্স, বছরের সংখ্যা নির্ণয় করো। আর ইন টাইম ভ্যালু অফ মানি দি নাম্বার অফ ইয়ার্স ইজ ডিনোটেড বাই এন। তার মানে এখানে বলা হয়েছে এনটা তুমি নির্ণয় করো। টু বি রিকোয়ার্ড, যেটা প্রয়োজন হবে ফর দি ইনিশিয়াল ডিপোজিট, প্রাথমিক জমা অফ টাকা 15,000, যেখানে বলা আছে প্রাথমিক জমা 15,000 টাকা। তো আমরা বলতে পারি যেটা প্রাথমিকভাবে জমা দেওয়া হয় বা হয়েছে সেটি অবশ্যই আমাদের বর্তমান মূল্য। তাহলে এখানে 15,000 টাকা আমরা বলবো সেটি বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি গিভেন দ্যাট পিভি ইকুয়াল টু 15,000, প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু 15,000 টাকা। এই 15,000 টাকা টু গ্রো বেড়ে 8 টাকা 25,000, বেড়ে 25,000 টাকা হবে। তাহলে এখানে বলা হয়েছে ইনিশিয়াল ডিপোজিট হচ্ছে 15,000 টাকা, প্রাথমিক জমা। প্রাথমিক জমা আমরা প্রেজেন্ট ভ্যালু ধরলাম। আমরা জানি প্রাথমিকভাবে যে টাকাটা জমা দেওয়া হয়, এখন যেটা জমা দেওয়া হয় বা হয়েছে এটা বর্তমান মূল্য, আর এটা গ্রো বেড়ে হবে 25,000। তাহলে 25,000 টাকাকে আমরা বলতে পারি এফ ভি। তো এফ ভি ইকুয়াল টু 25,000 এট এন অ্যানুয়াল রেট, বার্ষিক হার হচ্ছে 12.5%। তাহলে এটা রেট অফ ইন্টারেস্ট আর ইকুয়াল টু 0.125, আমরা পার্সেন্টেজটা উঠিয়ে লিখলাম।
তো এখানে বলা হয়েছে নাম্বার অফ ইয়ার্স বের করো, বছরের সংখ্যা। তো বছরের সংখ্যা হচ্ছে n, সুতরাং n ইকুয়াল টু হোয়াট। তাহলে তোমাদের প্রথম কাজ হবে সেটি হচ্ছে প্রশ্নটি ভালোভাবে পড়ে প্রশ্নে যে সকল অ্যামাউন্ট থাকবে এগুলাকে আমরা কোনটি পিভি, কোনটি এফভি, কোনটি আর, কোনটি এন, কোনটি এ, এগুলো আমরা গিভেন ডেট দিয়ে লিখে ফেলবো। এখানে কিন্তু এই প্রবলেমটি সমাধান করার জন্য অর্ধেকটা কাজ কিন্তু এখানে শেষ হয়ে গেছে অলরেডি। এখন আমরা সূত্রের প্রয়োগ করব, যেখানে আমরা কোন সূত্রটি বাছাই করব। আমরা একটু দেখি, এই গিভেন ডেটের মধ্যে কিন্তু পিভিও আছে, আবার এফভিও আছে, আবার এখানে কিন্তু এ দেওয়া নেই, এনওইটি। যদি এনওইটি দেওয়া থাকতো তাহলে আমরা এনওইটির সূত্র লিখতাম, তাহলে এটা অবশ্যই লামসামের সূত্র হবে। আর কেন হবে? এখানে টাকা ইনিশিয়াল ডিপোজিট, যে প্রাথমিক জমা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 15,000 টাকা বা 15,000 টাকা, আর এটা বেড়ে হবে 25,000। এখানে কিন্তু প্রতি বছর প্রতি মাস এরকম ভাবে টাকা জমা দেওয়া হয়েছে এরকম উল্লেখ নেই, এজন্য সাধারণ সূত্র হবে। তো সাধারণ সূত্রের ক্ষেত্রে আমরা লিখব উই নো এফভি ইকুয়াল টু পিভি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। তো এখন আমরা মান বসাবো। আমাদের এখানে এফভি এর মানও আছে 25,000, পিভি এর মান দেওয়া আছে 1 প্লাস আর এর মান দেওয়া আছে, কিন্তু এন এর মানটা নেই। তাহলে আমরা পুরো মানটা বসাবো। ইমপ্লাইজ 25,000 ইকুয়াল টু পিবি 15,000 1 প্লাস 0.125 হোল টু দি পাওয়ার এন লিখলাম। এখন যেটা করতে হবে, আমাদেরকে এখানে গিভেন ডেটই আমরা লিখেছিলাম n ইকুয়াল টু হোয়াট, মানে n ইকুয়াল টু কত তা আমাদেরকে বের করতে হবে। তাহলে যেহেতু n বের করতে হবে, n সহ পুরোটা ডান পাশে আছে, আমরা এটা বামে নিয়ে আসবো আর 25,000 টাকা ডান পাশে নিয়ে আসবো। তাহলে হলো 15,000 ইন্টু 1.125 টু দি পাওয়ার n ইকুয়াল টু 25,000। এখানে 1 এবং 0.125 এটা আমরা যোগ করেছি। পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে এই 15,000 টাকা যে বামে আছে এটাকে আমরা ডান পাশে নিয়ে যাব, নিয়ে গেলে এখানে গুণ আছে, এখানে গেলে ভাগ হয়ে যাবে। তো ইমপ্লাইজ 1.125 পাওয়ার n ইকুয়াল টু 25,000 ডিভাইডেড বাই 15,000। তো আমরা 25,000কে 15,000 দিয়ে ভাগ করব, ভাগ করলে আসে 1.6667। এখানে আরো বেশ কয়েকটা 6 আসে, আমরা দশমিকের পরে 4 ঘর নিলাম। এখন যে কাজটি করতে হবে, আমার টার্গেট কিন্তু হচ্ছে n এর মান বের করা। একটু খেয়াল করো, n এর মানটা বের করা হচ্ছে আমাদের টার্গেট, কিন্তু n কিন্তু আছে পাওয়ার হয়ে। তো n পাওয়ার হলে এই পাওয়ারটাকে আমাদেরকে নামাতে হবে। n যদি এখানে থাকতো তাহলে আমরা n ইকুয়াল টু লিখে ফেলতে পারতাম, কিন্তু এখানে তো পাওয়ার আছে। আর আমরা জানি লগের ক্ষেত্রে পাওয়ারটা সামনে চলে আসে। লগের ক্ষেত্রে লগের নিয়ম হচ্ছে লগের ক্ষেত্রে যে পাওয়ার থাকবে সেই পাওয়ারটা সামনে চলে আসে। তাহলে আমরা এই পাওয়ারটাকে যদি সামনে আনতে চাই এই n কে, তাহলে আমাকে উভয় পাশে লগ নিতে হবে। তাহলে এখানে আমরা উভয় পাশে লগ নিব। ইমপ্লাইজ লগ 1.125 পাওয়ার n ইকুয়াল টু লগ 1.6667। শুধু উভয় পাশে আমরা লগ নিলাম, এখানে আমরা সাইড নোট দিব, টেকিং লগারিদম অন বোথ সাইডস। উভয় পাশে আমরা লগারিদম নিলাম, আমরা কোনো পরিবর্তন করিনি। দেখো শুধু এই পাশেও লগ লিখেছি, এই পাশেও লগ লিখেছি, আর কোনো পরিবর্তন কিন্তু করিনি আমরা। তো এখন আমরা জানি লগের ক্ষেত্রে পাওয়ারটা বামে চলে আসে, তাহলে এই nটা আমরা বামে নিয়ে আসবো। ইমপ্লাইজ n log 1.125 ইকুয়াল টু লগ 1.6667। এই লগের নিয়মের কারণে পাওয়ারটা বামে চলে আসছে, আর এই বামে আনার জন্যই কিন্তু আমরা ওই পাশে লগ নিয়েছি। এখন আমরা n ইকুয়াল টু লিখতে পারবো, কারণ এখানে গুণ সম্পর্ক হয়েছে। n ইকুয়াল টু লিখলে এই লগ 1.125 এই অংশটা এই পাশে এসে ভাগ হয়ে যাবে। ইমপ্লাইজ n ইকুয়াল টু উপরে থাকলো লগ 1.6667, নিচে লগ 1.1250।
ইমপ্লাইজ n ইকুয়াল টু, আমরা সাইন্টিফিক ক্যালকুলেটরে লগ 1.6667 ভাগ যদি দিই লগ 1.1250, তাহলে আমাদের আসে 4.34। তো এখানে আমরা ইয়ার্স দিয়েছি, কারণ আমাদের n ইকুয়াল টু, n যেহেতু নাম্বার অফ ইয়ার্স, তাহলে আমরা এখানে ইয়ার্স ব্যবহার করব। সুতরাং দ্য রিকোয়ার্ড নাম্বার অফ ইয়ার্স ইজ 4.34 ইয়ার্স। তাহলে দেখা গেল যে আমরা যে মূল প্রবলেমটা দেখেছিলাম যে নাম্বার অফ ইয়ার্স ডিটারমাইন করো, যেখানে ইনিশিয়াল ডিপোজিট ছিল 15,000, সেটা বেড়ে হবে 25,000। যেখানে সুদের হার ছিল 12.5%, তার মানে 12.5% হারে 15,000 টাকার প্রাথমিক জমা 25,000 টাকা হতে সময় লাগে 4.34 বছর। এই প্রবলেমটি সমাধান করে আমরা আসলে কি শিখলাম? আমরা আসলে শিখলাম যে টাইম ভ্যালু অফ মানির ক্ষেত্রে প্রবলেম সমাধান করা মোটেই জটিল কোনো বিষয় নয়। শুধু গিভেন দ্যাট যে অংশটি দেওয়া আছে, এটি যদি তুমি সঠিকভাবে নির্ণয় করতে পারো, তাহলে এই অঙ্কের অর্ধেক সমাধান হয়ে যায়। তো আমরা পরবর্তী প্রবলেমে যাব। আজকে যে প্রবলেমগুলো আলোচনা করছি সেখানে এটা হচ্ছে 2, a man left at the 11th hour of his death। এখানে দেখতে দেখা যাচ্ছে যে প্রবলেমটি বেশ একটু বড়সড়, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা ভেঙে ভেঙে পড়ব। একজন লোক একদম মৃত্যুর শেষ পর্যায়ে, এট দ্য 11th আওয়ার, একদম শেষের দিকে রেখে গেলেন। কি রেখে গেলেন? টাকা 27,000। কারণ এখানে বলা আছে একজন লোক 27,000 টাকা রেখে গেলেন কখন? এট দ্য 11th আওয়ার অফ হিজ ডেথ, তার মৃত্যুর একদম শেষের দিকে। উইথ দি ডিরেকশন দ্যাট, এবং একটা নির্দেশনা দিয়ে গেলেন যে, তো এখানে আমরা প্রকৃতপক্ষে যেহেতু টাইম ভ্যালু অফ মানি অর্থের সাথে সম্পর্কিত, আমরা যেগুলোর সাথে আর্থিক সংশ্লিষ্টতা আছে সেগুলোর উপর বেশি গুরুত্ব দিব। এখানে 27,000 বাই যে 27,000 টাকা আছে, আমার প্রথম টার্গেট হচ্ছে এটাকে একটা নামকরণ করা। এই যে 27,000 টাকা, এটা আসলে কি, এটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট। তো একজন লোক তার মারা যাওয়ার সময় যে 27,000 টাকা রেখে গেলেন, এটা অবশ্যই ভবিষ্যৎ নয়, ভবিষ্যৎ মূল্য নয়। আবার যে সে প্রতি বছর রাখছে সেরকমও না, এটা লামসাম, একবারই রাখলেন, এটা লামসাম। তাহলে আমরা এই 27,000 টাকা যেহেতু রেখে গেলেন, এটাকে বর্তমান, এটাকে বলবো আমরা প্রেজেন্ট ভ্যালু। গিভেন দ্যাট পিভি ইকুয়াল টু 27,000, রেখে গিয়ে উইথ দ্য ডিরেকশন, সে একটা নির্দেশনা দিয়ে গেলেন যে ইট শুড বি ডিভাইডেড, এটা ভাগ করতে হবে। ইট বলতে এই যে অ্যামাউন্টটা 27,000 টাকা ভাগ করতে হবে, ইন সাচ এ ওয়ে দ্যাট, এমন ভাবে যে এই 27,000 টাকা এমন ভাবে ডিভাইড করতে হবে বা ভাগ করতে হবে যে 3 sons, 3 পুত্র। তাহলে যে ব্যক্তি টাকাটা রেখে গেলেন তার 3 পুত্র এজড, বয়সের, একজনের বয়স হচ্ছে 18 বছর, একজনের বয়স হচ্ছে 15 বছর, একজনের বয়স হচ্ছে 12 বছর, তার 3 পুত্র। ইচ শুড রিসিভ, প্রত্যেকেই পাবে, সেম অ্যামাউন্ট, একই পরিমাণ টাকা পাবে। হোয়েন, যখন, দে রিচড, তারা পৌঁছবে, দি এজ অফ 28, 28 বছর বয়সে যখন তারা পৌঁছবে। তাহলে আরেকটা বিষয় খেয়াল করো, এখানে এই 27,000 টাকা রেখে সে যে ডিরেকশনটা দিয়েছেন, ডিরেকশনটা হচ্ছে এই টাকাটা এমন ভাবে ভাগ করতে হবে 3 পুত্রের মধ্যে। আবার 3 পুত্রের ক্ষেত্রে প্রথম জনের বয়স 18, দ্বিতীয় জন 15, তৃতীয় জন 12 বছর, যেন প্রত্যেকেই সেম অ্যামাউন্ট পায়, সমপরিমাণ টাকা যেন পায়।
আবার কখন টাকাটা পাবে? যখন তারা 28 বছর বয়সে পৌঁছবে। তাহলে তার যে প্রথম পুত্র যার বয়স 18 বছর, সে 28 বছর বয়সে কতদিন পরে পৌঁছবে? 10 বছর পর। তার মানে প্রথম পুত্র টাকাটা পাবে 10 বছর পরে। দ্বিতীয় পুত্র যে যার বয়স 15, সে 28 বছরে পৌঁছতে সময় লাগবে, 28 থেকে 15 বাদ দিলে 13 বছর সময় লাগবে। তৃতীয় পুত্র যে যার বয়স 12 বছর, তাকে 28 বছরে রিচ করতে বা পৌঁছতে সময় লাগবে, 28 থেকে যদি 12 আমরা বিয়োগ করি 16 বছর সময় লাগবে। আচ্ছা, এছাড়াও বলা হয়েছে ইফ দি রেট অফ ইন্টারেস্ট, যদি সুদের হার 9.5% হয় পার অ্যানাম প্রতি বছর, হোয়াট শুড ইচ সান রিসিভ, প্রত্যেক পুত্র কত পাবে? হোয়েন হি ইজ 28 ইয়ার্স ওল্ড, যখন তার বয়স 28 বছর হবে। তাহলে এখানে যেটা দেখা গেল, আমরা প্রথমে এই 27,000 টাকার কিন্তু নামকরণ করে নিয়েছি অলরেডি, এটা পিভি। তাছাড়া এখানে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা এটাকে লিখতে পারি আর ইকুয়াল টু 0.095। এখন যে কাজটা করতে হবে, এখানে এন আমরা জানি নর্মাল নিয়ম অনুযায়ী এখানে পিভি দেওয়া আছে, আর দেওয়া আছে, তাহলে এন যদি থাকে তাহলে আমরা এফ ভি বের করতে পারবো, বা এফ ভি দেওয়া থাকলে এন বের করতে পারবো, বা এনওইটি দেওয়া থাকলে আমরা এফ ভি অথবা কিছু একটা বের করতে পারবো। কিন্তু এখানে যে আমরা এনটা লিখবো নাম্বার অফ ইয়ার্স, এই নাম্বার অফ ইয়ার্স তো আমরা লিখতে পারছি না। কেন? এখানে কিন্তু নাম্বার অফ ইয়ার্স যেটা সেটা ভেরি করছে। কিভাবে? এখানে প্রথম পুত্রের ক্ষেত্রে নাম্বার অফ ইয়ার্স হয়ে যাবে 18 থেকে 28-এ পৌঁছতে 10 বছর, দ্বিতীয় পুত্রের ক্ষেত্রে হয়ে যাবে 13 বছর, তৃতীয় পুত্রের ক্ষেত্রে হয়ে যাবে 16 বছর। এজন্য আমরা এন ইকুয়াল টু কত সেটা সরাসরি লিখতে পারছি না। আবার এখানে বলা আছে প্রত্যেক পুত্র কত টাকা পাবে, আবার এখানে বলা আছে প্রত্যেক পুত্র কিন্তু সমান টাকা পাবে। এখন তোমাদের একটা বিষয় মাথায় আসতে পারে যে সে তো 27,000 টাকা রেখে গেলেন, যদি 3 পুত্র প্রত্যেকে সেম অ্যামাউন্ট পায় তাহলে আমরা 27,000 টাকা ভাগ করে দিই না কেন? 3 জনকে ভাগ করে দিলে 9,000 টাকা করে পায় প্রত্যেকে, তাই না? তাহলে তো সহজ হয়ে যায়। 27,000 টাকাকে যদি আমরা 3 পুত্র ভাগ করে দিই 9,000, তাহলে প্রত্যেকেই কিন্তু সেম অ্যামাউন্ট পেল। কিন্তু না, কেন হবে না? কারণ এখানে টাইম ভ্যালু অফ মানির প্রয়োগ আছে, যেখানে সুদের হার এত %। 27,000 টাকা সে রেখে গেল, কিন্তু সেটা তো প্রতি বছর টাকাটা বৃদ্ধি পাবে। কেমন? তাহলে আমরা এই 27,000 টাকাকে 3 দিয়ে ভাগ করলে চলবে না, কারণ এখানে সময় পরিবর্তনের সাথে সাথে অর্থ বৃদ্ধি পাবে, কারণ এখানে সুদের হার আছে। তাহলে আমরা ধরে নিব প্রত্যেক পুত্র কি পরিমাণ টাকা পায়। লেট ইচ সান উইল রিসিভ টাকা এ, এটা আমরা ধরে নিলাম। ধরি প্রত্যেক পুত্র এ পরিমাণ টাকা পাবে। তাহলে এই যে এটা ধরলাম এ পরিমাণ টাকা পাবে, এটা কিন্তু ফিউচারে চলে গেল, ফিউচার ভ্যালু। তাছাড়া এখন আমরা যে কাজটা করব, দেখি প্রথম জন কত বছর পরে টাকাটা পাবে। ফার্স্ট সান উইল রিসিভ আফটার, প্রথম পুত্র কতদিন পরে পাবে? এই 28 বছর থেকে আমরা যদি 18 বছর বিয়োগ করি 10 বছর পরে টাকাটা পাবে। ইন দ্য সেম ওয়ে সেকেন্ড সান উইল রিসিভ আফটার, দ্বিতীয় পুত্র পাবে, এই যে 28 বছরে পৌঁছতে হবে, সেখান থেকে তার বয়স বর্তমান 15 বিয়োগ করলাম 13 ইয়ার্স। তাহলে থার্ড সান উইল রিসিভ আফটার, এই 28 থেকে 12 বিয়োগ করলাম 16 ইয়ার্স। এখন এখানে আমরা একটু লক্ষ্য করি বছর কিন্তু 3টা হয়েছে, এই জন্য আমরা কিন্তু এখানে n ইকুয়াল টু লিখতে পারি নাই। এখানে প্রথম পুত্রের জন্য বছর হবে 10 বছর, দ্বিতীয় পুত্রের জন্য প্রযোজ্য হবে 13 বছর, এবং তৃতীয় পুত্রের জন্য প্রযোজ্য হবে 16 বছর। এখন আমরা কোন সূত্রের প্রয়োগ করব? এখানে তো আমরা ধরে নিয়েছি প্রত্যেক পুত্র কিন্তু এ পরিমাণ টাকা পাবে, এর মানটা বের করতে পারলে আমাদের অঙ্কের সমাধান হয়ে যাবে। এখন এখানে এ বলতে আমি কি বুঝিয়েছি? প্রত্যেক পুত্র পাবে,
যেহেতু, তাহলে এটা ভবিষ্যৎ মূল্য বা এফ ভি। তাহলে আমরা এফ ভি নির্ণয় করতে হবে। আবার এখানে দেয়া আছে পিভি। উই নো, আমরা জানি, আমরা তো এফ ভিটা জানি না, আবার পিভিটা দেওয়া আছে, তো পিভি থেকে আমরা এফ ভিটা নির্ণয় করব। তো এখানে আমরা সূত্রটা কিন্তু লিখে নিই। আমরা জানি পিভির সূত্র হচ্ছে এফ বি ডিভাইডেড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এটা হচ্ছে পিভির সূত্র, যেখানে আমাদের পিভির মান দেওয়া আছে 27,000 টাকা, আর এফ ভি যে কত সেটা আমরা জানি না। আর এর মান দেওয়া আছে 9.5%, আর এন এর মান হচ্ছে 3 রকম, একবার হবে 10, একবার হবে 13, একবার হবে 16। তাহলে এন এর মান যেহেতু 3 রকম, একই সূত্র আমাকে 3 বার লিখতে হবে। তাহলে এটা তো মূলত এই অঙ্কের জন্য এটা সূত্র নয়, এটা আমরা হিন্টসটা ব্যবহার করেছি। তো সূত্রটা আসলে কি লিখব? পিভি ইকুয়াল টু, এখানে এফ ভি এর জায়গায় আমি এ লিখেছি, কারণ প্রত্যেক পুত্র যে টাকাটা পাবে এখানে আমরা এ অ্যামাউন্ট ধরে নিয়েছি। এফ পিভি ইকুয়াল টু এ ডিভাইডেড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন প্লাস, একই সূত্র আমরা 3 বার লিখেছি। এর কারণ হচ্ছে 3 বার কিন্তু বছরের সংখ্যাটা 3 রকম, এজন্য একই সূত্র আমরা 3 বার লিখেছি। এখন মান বসাবো। ইমপ্লাইজ দিয়ে পিভি আমাদের দেয়া আছে 27,000 টাকা, ইমপ্লাইজ 27,000 টাকা ইকুয়াল টু এ তো আমরা জানি না, এ আমরা বের করব। 1 প্লাস আর এর মান লিখলাম, রেট অফ ইন্টারেস্ট, আর প্রথম পুত্রের ক্ষেত্রে এন বা নাম্বার অফ ইয়ার্স হলো 10। একইভাবে দ্বিতীয় পুত্রের ক্ষেত্রে লিখলাম 13, একইভাবে তৃতীয় পুত্রের ক্ষেত্রে লিখলাম 16। একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু এনুইটি নয়, কিস্তি নয়। এখানে প্রত্যেক পুত্র যে টাকাটা পাবে, এই টাকাটা আমরা এ ধরে নিয়েছি, যেটা পাবে এটা তো এফ ভি, কাজে আমরা এফ ভির জায়গায় শুধু এ লিখেছি, আর কোনো পরিবর্তন হয়নি। সূত্র কিন্তু এতটুকু। তো এখানে আমরা 3 বার কেন লিখলাম? কারণ এখানে নাম্বার অফ ইয়ার্সটা 3 বারে 3 রকম, এজন্য আমরা সূত্রটা 3 বার লিখলাম। একইভাবে যদি এখানে রেট অফ ইন্টারেস্ট কোনো অঙ্কে 3 রকম থাকে, তাও আমরা সূত্রটা 3 বার লিখব। এখন আমরা করতে পারি যেটা, এখান থেকে এটা কমন নিতে পারি। তাহলে পরবর্তী লাইনে আমরা 27,000 ঠিক থাকলো, ইকুয়াল টু এ যদি আমরা কমন নেই তাহলে উপরে 1 থাকে, 1 বাই এত নিচে যোগ করে লিখলাম 1 বাই 1.095 পাওয়ার 13 প্লাস 1 বাই 1.095 পাওয়ার হচ্ছে 16। শুধু আমরা এটা কমন নিলাম। এখন আমরা এখানে মান বসাবো, ক্যালকুলেশন করব। ইমপ্লাইজ 27,000 ইকুয়াল টু এ ইন্টু ক্যালকুলেটরে 1 ভাগ 1.095 পাওয়ার 10 দিলেই এই মানটা চলে আসবে। তো আমরা একইভাবে এটা ভাগ করব, একইভাবে এটি ভাগ করব। এটা সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে হবে তোমাদের পাওয়ার দিতে হলে। এখন আমাদের যে কাজটা হচ্ছে, এটা আমরা যোগ করে ফেলবো। ইমপ্লাইজ 27,000 ইকুয়াল টু এ ইন্টু, এই তিনটি যদি আমরা যোগ করি তাহলে 0.94494 আসে। এখন আমাদের টার্গেট এ এর মান বের করা। ইমপ্লাইজ এ ইকুয়াল টু 27,000 কে 0.94494 দিয়ে ভাগ দিব। এখন আমাদের এ এর মান চলে আসছে 28,573। তার মানে প্রত্যেক পুত্র 28,573 টাকা পাবে। তাহলে এই যে ব্যক্তি 27,000 টাকা রেখে গেলেন, এই 27,000 টাকা রেখে যাওয়াতে 9.5% সুদের হার বিদ্যমান থাকায় যখন তার 28 বছরে পৌঁছবে, তখন প্রত্যেক পুত্র 28,573 টাকা করে পাবে। তোমরা খেয়াল করো, এই সূত্রের প্রয়োগ ছাড়া এটা কিন্তু এত সহজে বের করা সম্ভব নয়। কারণ প্রথম পুত্র পাবে 10 বছর পরে, দ্বিতীয় পুত্র পাবে 13 বছর পরে, তৃতীয় পুত্র পাবে 16 বছর পরে, কিন্তু টাকাটা হবে সমান। সো ইচ সন উইল রিসিভ টাকা 28,573। তো আমরা এখন তৃতীয় চলে যাব। যে আজকের তৃতীয় যে প্রবলেমটা, সেটা হচ্ছে ইওর ম্যাটারনাল আঙ্কেল, মানে তোমার মামা, ওয়ান্টস টু গিভ ইউ সাম মানি, তোমাকে কিছু টাকা দিতে চায়। হি পুটস ফরওয়ার্ড
3 অল্টারনেটিভ অফার্স, সে তোমাকে 3টি বিকল্প প্রস্তাব দিয়েছে, কিছু টাকা দিতে চায়, 3টি প্রস্তাব দিয়েছে। এই বিকল্প একে বলা আছে টাকা 10,000 রাইট নাও, 10,000 টাকা সে এখনই দিয়ে দিবে রাইট নাও, প্রথম প্রস্তাব। সেকেন্ড অল্টারনেটিভ হচ্ছে টাকা 2,650 ইচ ইয়ার, 2,650 টাকা প্রতি বছর দিবে ফর দি নেক্সট 5 ইয়ার্স, পরবর্তী 5 বছর। তার মানে দ্বিতীয় অপশনটা যদি তুমি নাও, প্রতি বছর 2,650 করে দিবে, এটা দিবে 5 বছর। তৃতীয় অপশন হচ্ছে টাকা 16,500 টাকা দিবে এট দ্য এন্ড অফ 5 ইয়ার্স, 5 বছর শেষে। অ্যাজিউমিং দ্যাট, মনে করো যে ইউ কুড আর্ন 10% অ্যানুয়ালি, তুমি প্রতি বছর বা বার্ষিক 10% আর্ন করতে পারো এই টাকাটা দিয়ে। হুইচ অল্টারনেটিভ শুড ইউ চুজ, তুমি কোন অল্টারনেটিভ চুজ করবে বা বাছাই করবে বা পছন্দ করবে। এখানে ইউর ম্যাটার্নাল আঙ্কেল, তোমার মামা কিন্তু তোমাকে 3টি অল্টারনেটিভ অফার করেছে, 1 2 3। এখন যদি আমরা বলি ঠিক এখন দিয়ে দিবে 10,000 টাকা, আবার প্রতি বছর দিবে 2,650 টাকা, এটা 5 বছর দিবে, আবার 5 বছর পরে দিবে 16,500। এখন যদি আমরা যৌক্তিক কোনো সিদ্ধান্ত নিতে চাই, তাহলে এই 3টা টাকা কিন্তু 3 রকম হয়ে আছে। দেখো, এই 10,000 টাকা এখন দিবে, তার মানে এই 10,000 টাকার বর্তমান মূল্য কিন্তু 10,000, যেহেতু এখন দিবে, এর প্রেজেন্ট ভ্যালু 10,000 টাকা। আর এই যে 2,650 টাকা প্রতি বছর দিবে, এর বর্তমান মূল্য কত আমরা কিন্তু জানি না। তাহলে আমরা কি করব, এই 2,650 টাকা প্রতি বছর যদি 5 বছর দেয়, তাহলে এর জন্য আমরা একটা বর্তমান মূল্য নির্ণয় করব। আবার 16,500 টাকা যে এটা দিবে 5 বছর পরে, এটারও আমরা একটা বর্তমান মূল্য নির্ণয় করব। এখন তারপর আমরা 3টি বর্তমান মূল্যের মধ্যে তুলনা করব কোনটির বর্তমান মূল্য বেশি, যেটির বর্তমান মূল্য বেশি আমি সেটি চুজ করব। আমি আবার বলছি, যদি এরকম কোনো প্রস্তাব থাকে বা অল্টারনেটিভের অফার থাকে, তাহলে আমরা হয় 3 ক্ষেত্রেই বর্তমান মূল্য নির্ণয় করব 3টি অল্টারনেটিভের, অথবা 3টি অল্টারনেটিভেরই ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব। যেহেতু এখানে আমি টাকাটা পাবো, তাহলে যেটির মূল্য বেশি হবে সেই অল্টারনেটিভটা আমি বাছাই করব। যেহেতু অল্টারনেটিভ 1-এ 10,000 টাকা প্রেজেন্ট ভ্যালু অলরেডি দেওয়া আছে, তাহলে আমরা বাকি দুটি অল্টারনেটিভেরও প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব, তাহলে অঙ্কটি সহজ হয়ে যাবে। তো এই অঙ্কটি সমাধান করতে গিয়ে উই হ্যাভ টু ক্যালকুলেট দি প্রেজেন্ট ভ্যালু অফ 3 অল্টারনেটিভ অফার্স। 3টি অল্টারনেটিভ অফার্সেরই আমাদের প্রথম প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে প্রথম প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব অল্টারনেটিভ 1-এর, আর অল্টারনেটিভ 1-এর প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার কিছুই নেই, কারণ এখানে প্রেজেন্ট ভ্যালু দেওয়াই আছে 10,000 টাকা। কিভাবে বুঝলাম? এই 10,000 টাকা পাওয়া যাবে রাইট নাও, এখনই। তো এখনই যে 10,000 টাকা পাওয়া যাবে, এটার বর্তমান মূল্য 10,000-ই। আমরা চলে যাব অল্টারনেটিভ 2-তে। অল্টারনেটিভ 2-তে দেওয়া আছে এই যে 2,650 টাকা প্রতি বছর পাওয়া যাবে। তো প্রতি বছর কোনো টাকা পাওয়া গেলে বা প্রদান করা হলে সেটাকে আমরা বলবো এনুইটি। তাহলে গিভেন দ্যাট এ ইকুয়াল টু 2,650, আবার এন দেওয়া আছে, নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 5, আবার এখানে রেট অফ ইন্টারেস্ট আর আছে 0.10। এখন আমাকে নির্ণয় করতে হবে পিভি বা প্রেজেন্ট ভ্যালু। তো এখানে কোন সূত্রটা আমরা ব্যবহার করব? যেহেতু এনুইটি দেওয়া আছে, আমরা এনুইটির ক্ষেত্রে পিভির সূত্র ব্যবহার করব। তো উই নো পিভি ইকুয়াল টু এ ইন্টু, আমরা এনুইটির ক্ষেত্রে পিভির সূত্র লিখলাম। এখন মান বসাবো। এ হচ্ছে 2,650, আর হচ্ছে 0.10, এন হচ্ছে 5, ইকুয়াল টু 2,650 ইন্টু 3.7908। এটা আমরা সাইন্টিফিক ক্যালকুলেটরে যদি এটা সমাধান করি, তাহলে এই মানটা আসে ইকুয়াল টু 10,046। তাহলে একটু খেয়াল করো, অল্টারনেটিভ 1-এ যেটা ছিল রাইট নাও তোমাকে দিয়ে দিবে 10,000, তাহলে এটার পিভি 10,000 ছিল। যখন আমরা অল্টারনেটিভ 2-তে চলে আসলাম, তখন বলেছে যে ইচ ইয়ার দিবে 2,650। তো
তো প্রতি বছর যদি 2650 টাকা তোমাকে দেয় তাহলে তার প্রেজেন্ট ভ্যালু আসে 10,046। যদি আমরা এই দুটার মধ্যে ডিসিশন দিতে চাই আমরা বলবো আমি অল্টারনেটিভ 2 বাছাই করব, কারণ অল্টারনেটিভ 2 এর প্রেজেন্ট ভ্যালু অল্টারনেটিভ 1 এর চেয়ে বেশি। তো আমরা যদি 3 সমাধান করতে চাই, 3 তে কি ছিল আমরা একটু আবার দেখে নিতে চাই। 3 তে ছিল টাকা 16,500 এট দ্য এন্ড অফ 5 ইয়ার্স, 5 বছর শেষে পাওয়া যাবে 16,500। এখানে কিন্তু প্রতি বছর বলা নেই, কেমন? তো প্রতি বছর যেহেতু বলা নেই আমরা এনুইটির সূত্র ব্যবহার করতে পারবো না, এখানে বলা আছে একবার পাওয়া যাবে 16,500 টাকা 5 বছর শেষে। তাহলে আমরা ব্যবহার করব লামসামের সূত্র, এটার পিভি নির্ণয় করব। তাহলে পিভি যদি আমরা নির্ণয় করতে চাই সূত্র লিখব পিভি ইকুয়াল টু এফ ভি ডিভাইডেড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। তো এখানে আমরা এফ বির মান আছে 16,150 লিখলাম, 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট 0.10 লিখলাম, 5 হচ্ছে n এর মান। তো পিভি চলে আসে 10,028 টাকা। তাহলে আমরা একটা সমাধানে পৌঁছতে পারবো এখন, কারণ অল্টারনেটিভ 1 এর প্রেজেন্ট ভ্যালু 10,000, অল্টারনেটিভ 2 এর প্রেজেন্ট ভ্যালু 10,046, অল্টারনেটিভ 3 এর প্রেজেন্ট ভ্যালু 10,028। তাহলে তিনটি অল্টারনেটিভের ক্ষেত্রে কিন্তু এখন আমাদের তুলনাযোগ্য হয়েছে। তিনটি অল্টারনেটিভই আমরা তিনটির ক্ষেত্রে পিভি জানি, এখন আমরা কম্পেয়ার করতে পারবো যে কোন অল্টারনেটিভ আমি চুজ করব। তো স্পষ্টই দেখা যাচ্ছে তিনটির মধ্যে, যেহেতু আরেকটা বিষয় খেয়াল করতে হবে, এখানে কিন্তু আমি টাকাটা পাবো, যেহেতু আমি টাকাটা পাবো যে টাকাটা বেশি সেটাই আমি চুজ করব। আর যদি এর বিপরীত ক্রমের এখানে টাকা পরিশোধ করার কথা বলতো তাহলে যেটি কম আমি সেটি বাছাই করতাম। তাহলে এখানে আমরা অল্টারনেটিভ 2 বাছাই করব। একটা কমেন্ট করতে হবে বা ডিসিশন দিতে হবে। কমেন্ট হচ্ছে যেহেতু সিন্স পিভি অফ অফার 2, যেহেতু অফার 2 এর পিভি ইজ দি হাইয়েস্ট, সবচেয়ে বেশি, অফার 2 শুড বি চোজেন। অফার 2টাই বাছাই করতে হবে। তাহলে আমরা তিনটি প্রবলেম সলভ করলাম। এখন পরবর্তী যে প্রবলেমটি সলভ করব সেটি নিম্নরূপ। চারে বলা আছে ফাইন্ড দি ফিউচার ভ্যালু। এখানে স্পষ্টই বলা আছে ফিউচার ভ্যালু বের করো। তার মানে আমরা লিখবো এফ বি ইকুয়াল টু হোয়াট। ফাইন্ড দি ফিউচার ভ্যালু অফ দি ফলোইং ইনভেস্টমেন্টস। নিচের বিনিয়োগগুলোর ফিউচার ভ্যালু বের করো। দি ইন্টারেস্ট রেট ইজ 8% পার ইয়ার। সুদের হার যেখানে প্রতি বছর 8%, কম্পাউন্ডেড অ্যানুয়ালি, সেটা চক্রবৃদ্ধি হয় বার্ষিক। আমরা এ যাবৎ যতগুলো প্রবলেম সলভ করেছি সেখানে সবগুলাই কিন্তু চক্রবৃদ্ধি হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি ছিল। আমরা পরবর্তী সেশনে কম্পাউন্ডেড মান্থলি, কম্পাউন্ডেড যদি থাকে বাই মান্থলি, কম্পাউন্ডেড যদি থাকে উইকলি, এই বিষয়গুলো আমরা সলভ করব। এখানে এতে বলা আছে টাকা 100 ইনভেস্টেড ইচ ইয়ার, 100 টাকা বিনিয়োগ করবে প্রতি বছর। এই ইচ ইয়ার থাকার কারণে আমরা বুঝবো যেহেতু প্রতি বছর, তাহলে এখানে 100 টাকা হচ্ছে এ বা এনুইটি। বিগিনিং যেটা শুরু হবে 1 ইয়ার ফ্রম নাও, এখন থেকে 1 বছর পরে। এন্ড কন্টিনিউ সেটা চলতে থাকবে থ্রু ইয়ার 10, 10 বছর পর্যন্ত চলতে থাকবে। তাহলে এখান থেকে আমরা ইয়ার 10 পাইলাম, মানে n ইকুয়াল টু 10 when the proceeds are withdrawn, যখন উদ্বৃত্তটা উত্তোলন করা হবে। বিতে আছে টাকা 100 ইনভেস্টেড ইচ ইয়ার, একই কথা বলা আছে 100 টাকা প্রতি বছর বিনিয়োগ করা হবে স্টার্টিং টুডে, যেটা এখন শুরু হবে। এন্ড কন্টিনিউইং, এবং যেটা চলতে থাকবে থ্রু ইয়ার 10 when the proceeds are withdrawn। এই যে এখানে দুটি এ এবং বি দুটি অংশ যে দেয়া আছে,
প্রায় পুরোটাই মিল আছে, শুধু অমিলটা যেখানে এখানে হচ্ছে বিগিনিং 1 ইয়ার ফ্রম নাও, যেটা এখন থেকে 1 বছর পর শুরু হবে। এখানে বলা আছে স্টার্টিং টুডে, এখন শুরু হবে। এই দুটো অংশের মধ্যেই পার্থক্য। তাহলে আমরা অন্য অঙ্কের মতো ফিউচার ভ্যালু নির্ণয় করার জন্য আমরা গিভেন দ্যাটটা লিখে ফেলবো। আমরা এর ক্ষেত্রে লিখব, এতে গিভেন দ্যাট প্রথম কি দেয়া আছে, আর ইকুয়াল টু 0.08 আর 100 টাকা দেয়া আছে, এটা ইনভেস্ট করা হবে ইচ ইয়ার, প্রতি বছর। তাহলে আমরা লিখব এ ইকুয়াল টু 100 টাকা। আবার এতে আরো আছে ইয়ার 10, n ইকুয়াল টু 10। এতে আর কি নির্ণয় করতে হবে, ফিউচার ভ্যালু, এফ বি ইকুয়াল টু হোয়াট। তাহলে খেয়াল করো, আমি যে গিভেন দ্যাট লিখলাম, এখানে তোমাদের কারো লিখতে সমস্যা হওয়ার কথা না, কারণ এখানে ইন্টারেস্ট রেট যেহেতু 8% আছে, আমি আর লিখলাম 0.08। এখানে 100 টাকার কিছু একটা নামকরণ তো আমাকে করতেই হবে, কিন্তু এই যে 100 টাকার নামকরণটা আমরা করব, এখানে টাকাটা কখন পাওয়া যাবে বা কতবার পাওয়া যাবে এটা একটু দেখতে হবে। এই 100 টাকা ইনভেস্ট করা হবে, বিনিয়োগ করা হবে ইচ ইয়ার, প্রতি বছর। আমরা জানি প্রতি মাস, প্রতি বছর, প্রতিদিন যদি একাধিকবার হয় বা সমপরিমাণ টাকা, তাহলে সেটা হয়ে যায় এনুইটি। এই জন্য 100 টাকার জন্য আমরা লিখলাম এ ইকুয়াল টু 100। আবার এখানে ইয়ার লিখলাম 10, n ইকুয়াল টু 10। আর প্রশ্নের প্রথমেই বলেছিল ফিউচার ভ্যালু বের করতে, লিখলাম এফ বি ইকুয়াল টু হোয়াট। এখন আমরা ফর্মুলা সিলেকশন করব বা সূত্র নির্বাচন করব। আমরা কোন সূত্রের মাধ্যমে এখানে ফিউচার ভ্যালুটা বের করব, যেহেতু এ আছে এনুইটি, এনুইটির ক্ষেত্রে আমরা এফ বির সূত্র লিখব। তো এফ বির সূত্র এনুইটির ক্ষেত্রে কি, we know fb equal to a into 1 plus r whole to the power n minus 1 divided by r। এনুইটির ক্ষেত্রে fb সূত্র। একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু বিগিনিং কথাটা লেখা আছে, বিগিনিং অর্থ শুরু। তো তোমরা অনেকেই করো কি, একটু মুখস্থ করে নাও যে বিগিনিং হলে আমরা শুরুতে সূত্র লিখব আর এন্ডিং হলে শেষের সূত্র লিখব। এরকম নয়, তুমি পুরো প্রশ্নটা পড়ে বুঝে নিবে কখন শুরুটা হবে। এখানে বিগিনিং বলা মানেই যে আমরা বিগিনিং এর সূত্র লিখবো তা কিন্তু নয়। আমরা কিন্তু বিগিনিং এর সূত্র লিখিনি, বিগিনিং হচ্ছে এনইটি ডিউ, এনইটি ডিউ এর সূত্র লিখিনি। কারণ এখানে বলা আছে এই যে ইচ ইয়ার ইনভেস্ট করা হবে, এটা বিগিনিং শুরু হবে 1 ইয়ার ফ্রম নাও, এখন থেকে 1 বছর পরে। তো এখন থেকে 1 বছর পরে যদি হয়, তার মানে হচ্ছে সময়ের শেষে। 1 ইয়ার ফ্রম নাও, এখন থেকে 1 বছর পর বিগিনিং বা শুরু হওয়া হচ্ছে সময়ের শেষে। আর সময়ের শেষে হলে হয় অর্ডিনারি অ্যানুইটি। এই জন্য আমরা অর্ডিনারি অ্যানুইটির সূত্র লিখলাম। তো এখানে আমরা মান বসাবো। এর মান দেয়া আছে এখানে 100, আর এর মান দেয়া আছে 0.08, এন এর মান দেয়া আছে 10। বাকিটা তো সমস্যা হওয়ার কথা না। 100 ইন্টু এতটুকু আমরা যদি সায়েন্টিফিক ক্যালকুলেটরে সমাধান করি 14.4866 আসে। তো এটাকে আমরা যদি 100 দিয়ে গুণ দিই, আসে 1449। 1448.66 আসে। তো আমরা দশমিক যদি উঠিয়ে দিই, দশমিকের পরে 5-এর অধিক থাকার কারণে আমরা 1 বাড়িয়ে দিয়েছি। এখানে যদি আমরা বিটা সমাধান করতে চাই, দেখি বিতে কি বলা আছে। টাকা 100 ইনভেস্টেড ইচ ইয়ার, প্রতি বছর ইনভেস্ট করা হবে স্টার্টিং টুডে, যেটা এখনই শুরু হবে। তাহলে একটা ব্যাপার খেয়াল করো, এই যে এখনই যদি শুরু হয়, আমার বিনিয়োগটা যদি এখনই শুরু হয় বা আজকেই শুরু হয়, টুডে, তার মানে আমি বিনিয়োগটা করলাম সময়ের শুরুতে, স্টার্টিং টুডে অথবা বিগিনিং টুডে।
যদি থাকে, আজকেই যদি আমরা টাকা বিনিয়োগ করি তাহলে বিনিয়োগটা করলাম সময়ের শুরুতে। আর এনুইটি যদি বা বৃত্তি যদি সময়ের শুরুতে ঘটে সেটাকে বলা হয় এনুইটি ডিউ। আমরা প্রথম সেশনে এই সূত্রে আলোচনা করেছি। তাহলে আমরা একই সূত্র লিখব এফবি নির্ণয়ের জন্য, শুধু এখানে হবে যেহেতু এখনই স্টার্ট হবে আজকেই, তাহলে সময়ের শুরুতে হওয়ার জন্য ইনটু 1+r এতটুকু নতুন করে সংযোজন করব। ওই জন্য এফ বি ইকুয়াল টু এ ইন্টু প্রথম অংশ ঠিক রইল ইন্টু 1+r। এটা লিখেছি শুধুমাত্র আজই শুরু হওয়ার কারণে বা সময়ের শুরুতে হওয়ার কারণে। বাকি সমাধান আগের মতোই। 1.08 অতিরিক্ত গুণ হবে এখানে, এনওইটি ডিউ হওয়ার কারণে 1565। আমরা দুইটি ফিউচার ভ্যালু নির্ণয় করলাম। তাহলে আমরা এখান থেকে 4টি প্রবলেম সলভ করলাম। সো দ্য ফিউচার ভ্যালু ইজ টাকা 1565। এই টাইম ভ্যালু অফ মানি চ্যাপ্টারে আরেকটি বিষয় আছে যে 72-এর বিধি। এখান থেকে গাণিতিক সমস্যায়ও প্রশ্ন আসে, আবার থিওরিটিক্যাল প্রশ্ন আসে। 72-এর বিধিটা কি? কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সুদের হারে কত সময়ে দ্বিগুণ হবে, অথবা নির্দিষ্ট সময়ে কত সুদের হারে দ্বিগুণ হবে তা নির্ণয় করার জন্য একটি সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে 72-এর বিধি। এই 72-এর বিধি দ্বারা আমরা কি কি বিষয় বের করতে পারবো? 72-এর বিধি দ্বারা শুধুমাত্র নির্দিষ্ট পরিমাণ টাকা দ্বিগুণ হতে কত সময় লাগবে অথবা কত সুদের হার লাগবে, দুটি জিনিসই বের করতে পারবো। টাইমও বের করতে পারবো, আবার ইন্টারেস্টের হারও বের করতে পারবো। এই 72-এর বিধি শুধুমাত্র টাকা দ্বিগুণ হওয়ার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। যদি 3 গুণ বা 4 গুণ বলে এটা প্রযোজ্য হবে না। তো যদি আমাদেরকে বলে কত সময়ে টাকাটা দ্বিগুণ হবে, তাহলে সূত্র হবে n = 72/r। তাহলে একটা বিষয় খেয়াল করতে হবে, n নির্ণয় করতে হলে r দেওয়া থাকতে হবে। আবার r = যদি রেট অফ ইন্টারেস্ট বলে তাহলে 72/n। তাহলে r নির্ণয় করতে হলে n দেওয়া থাকতে হবে। অর্থাৎ এটি যদি আমরা প্রয়োগ করি এরকম, যে প্রশ্নে এরকম আসতে পারে যে 72-এর বিধি ব্যবহার করে 5% সুদের হারে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকায় হতে বা 2 লক্ষ টাকায় পরিণত হতে কত সময় লাগবে। তো 1 লক্ষ টাকা 2 লক্ষ হতে তো দ্বিগুণ হয়েছে, তাহলে দ্বিগুণের ক্ষেত্রে আমরা 72-এর বিধি প্রয়োগ করতে পারবো। কখন প্রয়োগ করব? যখন বলে দিবে 72-এর বিধি প্রয়োগ করে। এই 72-এর বিধির মতো আরেকটি অভিজ্ঞতা লব্ধ পদ্ধতি হচ্ছে 69-এর বিধি। এই 72-এর বিধি থেকেও অধিক গ্রহণযোগ্য 69-এর বিধি। এখানে আমি আরেকটা বিষয় বলি, এই 72-এর বিধি যে বইয়ে আছে তোমরা দেখবে, এটি কিন্তু 100% যে সঠিক তা নয়, খুব কাছাকাছি উত্তর পাওয়া যায়, কিন্তু ফিনান্স এটি ব্যবহার হয়। 69-এর বিধি এটা 72-এর বিধির চাইতেও আর একটু বেশি কার্যকর। একইভাবে এখানে n নির্ণয় করতে আমি যেখানে 72 লিখেছিলাম সেখানে লিখব 69। তাছাড়া আরেকটু বিষয় বাড়তি হবে, n = এখানে 0.35 এর সাথে যোগ করতে হবে 69/r। এটি 69/r, এটা কিন্তু আগের মতো হয়েছে, 72-এর জায়গায় শুধু 69, আর ঠিক রইল। আর 69 বিধির ক্ষেত্রে এর সাথে যোগ করতে হবে 0.35। একইভাবে r = যদি লিখতে চাই, r = এই অংশ আগের অংশের মতো ঠিক থাকবে 69/n + 0.35। তাহলে এই দুটি বিধি ব্যবহার করা হবে শুধুমাত্র টাকার পরিমাণ দ্বিগুণ হবে কত সময়ে বা কত সুদের হারে তা নির্ণয় করার জন্য। আবার বলি, এই দ্বিগুণ হওয়ার ক্ষেত্রে তখনই আমরা এই বিধিতে অঙ্ক করব যখন 72-এর বিধি বা 69-এর বিধি উল্লেখ করে দেয়। আর এই দুটি বিধি উল্লেখ না করলে আমরা বিধি অনুযায়ী করব না, অর্থের সময় মূল্যের সাধারণ নিয়ম অনুযায়ী অঙ্ক সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 3টি বেশ বড়সড়
গাণিতিক সমস্যার সমাধান করলাম। আর এখানে 72 বিধি এবং 69 বিধি নিয়ে আলোচনা করলাম। তোমরা এই সূত্র কিভাবে প্রয়োগ করেছি এবং গিভেনদের বা দেওয়া আছে অংশটুকু কিভাবে লিখেছি তা চর্চা করবে। আমি আশা করি তোমরা উপকৃত হবে। তো আজকের অর্ধের সময়মূল্য চ্যাপ্টার থেকে আলোচনা এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য তোমাদের আহ্বান করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।